কবর ফুঁড়ে লাশ বেরিয়ে আসা একটা প্রবাদ, কিন্তু এই কেসে সত্যি একটা কঙ্কালকে খুঁড়ে বের করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়। এই কঙ্কাল তার বুকের মধ্যে কোন ব্যথা বা ভালোবাসা অথবা শত্রুতা লুকিয়ে রেখেছে। আসুন দেখা যাক এই রোমহর্ষক এপিসোডের দ্বিতীয় তথা শেষ ভাগ। ক্রাইম পেট্রোল সতর্ক করে আমাকে একটাই কথা বলে দিন যে জয়প্রকাশ বাবুকে, আপনার প্রেমিককে কেন মারলেন? দেখুন, উনি শুধু আমার ভালো বন্ধু ছিলেন, আর আমি ওনাকে মারিনি। অন্য কাউকে দিয়ে করিয়েছেন। আমি শুধু এইটাই জানতে চাই যে কেন আর কিভাবে। ভেবে নিন জবাবটা আপনি এখানে দেবেন, নাকি আপনাকে আমরা সম্মান করে পুলিশ স্টেশন নিয়ে যাব। চলুন বলুন, 6 মাস বাদেই 3rd গ্রেড হরর ফিল্মের সিনটা কেন আপনি লিখলেন? এক্ষুনি বললে কিন্তু আপনার জন্য ভালোই হবে। উত্তর তো আমরা বার করবই আপনার থেকে। এভাবে না হলে আমাদের অন্য উপায় আছে। আমি অবন্তিকার বাড়িতে এই কারণেই যাইনি যে ও আমাকে পছন্দ করে না। কোনো বিশেষ কারণ? আপনি তো ওনার স্বামীর খুব ভালো বন্ধু ছিলেন, পড়শি ছিলেন যখন উনি ইউপিতে একলা থাকতেন। আপনিও তো একলা থাকতেন। জয়প্রকাশ বাবুর স্ত্রীর ঠিক সেই ভুল ধারণাই ছিল যেটা এখন আপনার হচ্ছে, যে আমার আর ওনার মধ্যে কোনো অ্যাফেয়ার আছে। বাহ, ভালো বললেন। ভুল কাজ আপনি করবেন আর ভুল বুঝবো আমরা। আমি কোনো ভুল কাজ করিনি। আমি আপনাকে শেষবারের মতো বলছি যে আমি ওনাকে না মেরেছি না খুন করিয়েছি। আমি তো নিজেই 1 সপ্তাহ বাদে জেনেছি যখন উনি নিখোঁজ হয়েছেন। আর হ্যাঁ, একটা কথা, যেদিন উনি কাজে গিয়েছিলেন কিন্তু ফেরেননি, সেদিন আমাদের দেখা হয়েছিল। আরে সুমন, কেমন আছো? আরে জয়প্রকাশ বাবু, আপনি কেন দেখা করেছিলেন? আপনারা দুজনে মিলে কোথায় গেছিলেন? এই কেনর কোনো উত্তরই নেই, কারণ হঠাৎই দেখা হয়েছিল কাকতালীয় ভাবে। তারপর আমরা নিজেদের রাস্তায় চলে গেছিলাম। আমি মার্কেটে গেছিলাম আর উনি ডিউটিতে। থ্যাংক ইউ সুমন। আর এতে থ্যাংক ইউর কি আছে? আবার দেখা হবে। অবশ্যই তাড়াতাড়ি দেখা হবে। বাই বাই। ওখান থেকে উনি যেখানে ডিউটি করতেন সেটা 5 মিনিটের দূরত্ব হবে। যেখানে উনি যাননি? তাহলে উনি গেলেন কোথায়? আর সেখানে ওনাকে কেই বানিয়ে গেল? এই খোঁজ করাটা আপনার কাজ, আমার নয়। আরেকটা কথা আমি আপনাকে খোলাখুলি বলতে চাই, ওনার হারিয়ে যাওয়ার প্রায় 3 মাস আগে থেকে আমি ওনার বাড়ি যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। কারণ ওনার স্ত্রী আপনাদের দুজনকে হাতে নাতে ধরে ফেলেছিলেন। এবার আমি আপনাকে বলতে পারি যে আপনি একটুও ভুল করছেন না, শুধু তাড়াহুড়ো আছে কেসটা ক্লোজ করার জন্য। আর আমি তো সবচেয়ে সহজ টার্গেট। কোন বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না? হয়, কিন্তু সবার বাড়িতে স্বামীর বিশেষ বন্ধু আসে না, তাও আবার এটা জেনে যে তার স্ত্রী মোটেই ব্যাপারটা পছন্দ করে না। তাহলে এখানে আসতো কেন? অবন্তিকা দেবী, আমরাও তো এটাই জানতে চাই। আমার আর আমার স্বামীর মধ্যে বেশিরভাগ ঝগড়া সুমনকে নিয়ে হতো। এই কথাটা আপনি লোকাল পুলিশ স্টেশনে জানিয়েছেন, যেখানে আপনি মিসিং কমপ্লেন লিখিয়েছিলেন? না, আমার স্বামী আর ছেলে মেয়েদের আর নিজের বদনামের ভয় ছিল। মানে বদনাম হবার মতোই ব্যাপার ছিল? ছিল না, কিন্তু আমার জানাটা জরুরি ছিল, তাই সরাসরি জিজ্ঞাসা করেছিলাম। এসব কি বাজে প্রশ্ন অবন্তিকা? এটা যদি বাজে প্রশ্ন হয় তাহলে দুনিয়ায় সব বিবাহিত মহিলাদেরই বাজে মাথা। ও এখানে প্রায় আসে, ঘন্টার পর ঘন্টা তোমরা তাহলে কথা বলো। বন্ধুদের মধ্যে তো এরকম হয়। তাহলে বন্ধুর তো বন্ধুর স্ত্রীর ব্যাপারটাও খেয়াল রাখা উচিত। সুমন তো খুব ভালো করেই জানে যে আমি এটা পছন্দ করি না, তাহলে কেন আসো এখানে? তোমায় একটা কথা বলি, ওর এনগেজমেন্ট হয়ে গেছে, খুব তাড়াতাড়ি বিয়েটাও হয়ে যাবে। এবার অন্তত সন্দেহ করাটা বন্ধ করো। তারপর থেকে ও আমাদের বাড়ি আসা কমিয়ে দেয়, আর এখন হয়তো ওর বিয়েও হয়ে গেছে। বিয়ে হলে অ্যাফেয়ার শেষ হয়ে যায় নাকি? বেশিরভাগই অ্যাফেয়ার বিবাহিত লোকেদের মধ্যেই হয়। হয় হয়তো, কিন্তু আমার স্বামী এরকম নয়। আর আমি জোরের সাথে বলতে পারি যে আমার স্বামী আর সুমনের মধ্যে কোনো চক্কর ছিল না। মেনে নিলাম, কিন্তু কারোর না কারোর সাথে চক্কর নিশ্চয়ই ছিল। ইরফান, এই প্রেমটা দুধের মতো না? প্রেমকে বলা হয়েছে রক্ত, জল, কিন্তু দুধ? মজার ব্যাপার হলো
দুধকে বেশি আঁচে বসালে উতলে অর্ধেক হয়ে যায়, আপনি তো ঠিকই বলছেন। কিন্তু যদি কম আঁচে ফোটাও দুধ গাঢ় হতে থাকে, আরো গাঢ় হতে থাকে, সব শেষে পুড়ে যায়। ইরফান, আমি এই কেসটাতে ওই পোড়ারই গন্ধ পাচ্ছি। আমার ফিয়ান্সে, তার এর সাথে কি যোগাযোগ? ফিজিক্সে আপনি পড়েছেন প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। অবন্তিকা দেবীর সন্দেহ ছিল আপনার সাথে জয়প্রকাশ বাবুর অ্যাফেয়ার চলছে। এটা কি হতে পারে যে অভিষেকও একই সন্দেহ করছে? প্লিজ অভিষেককে এইসব ব্যাপারে ইনভলভ করবেন না। ওর আমার আর জয়প্রকাশ বাবুর বন্ধুত্বের সঙ্গে কোনো লেনদেন নেই। ছেড়ে দিন, এইসব ব্যাপার আমরা জেনে নেব। এটা বলুন, অভিষেক কি করে? প্রফেসরও। অভিষেক, তুমি বাড়াবাড়ি করছো, ছাড়ো এসব। আরে ওহ, তুমি আমাকে প্রমিস করেছিলে যে সব কাজ লখনৌতেই শেষ করে আসবে, আর সেই জন্যই আমি ছুটি নিয়েছিলাম যাতে আমরা একসঙ্গে সময় কাটাতে পারি। সরি বাবা, শুধু এই একটা চ্যাপ্টার শেষ করে নি। এমনিতেই এই থিসিসটা জমা দেওয়ার ব্যাপারে অনেক দেরি হয়ে গেছে, আর এখান থেকে ফেরার পরে আমাকে কলেজে ব্যাক টু ব্যাক লেকচার দিতে হবে। শুধু এটুকু শেষ করে নি, প্রমিস করছি। চাটা তো খাও। এখন কোন কলেজের প্রফেসর? শিবরঞ্জন কলেজ। মোবাইল নাম্বার? হ্যালো, প্রফেসর অভিষেক শর্মা, আউটার যোধপুর পুলিশ স্টেশন থেকে পিএসআই বলছি। আদেশ করুন। আদেশ হলো আপনি যোধপুরে চলে আসুন আর সোজা আমাদের থানায় হাজির হয়ে যান। যদি আপনার মনে হয় যে আমার ওই জয়প্রকাশ পারমারের হত্যার ব্যাপারে কোনো হাত আছে, এর মধ্যে কোনো সত্যি নেই। প্রফেসর বাবু, আপনি তো দেখছি খুব বুদ্ধিমান। আমরা তো প্রশ্ন করলামই না, তার আগেই উত্তর দিয়ে দিলেন। আপনার তো হট সিটে বসা উচিত। আমাদের অ্যাড্রেস এসএমএস করে দিচ্ছি, কালকে সন্ধ্যের আগে অবশ্যই চলে আসবেন। লেট করবেন না, এমনিতেই কেসটা অনেক লেট হয়ে গেছে। স্যার, স্যার, কি হয়েছে? এনি প্রবলেম? না, কিছু না। স্যার, একজন প্রফেসর খুন করতে পারে? এখনো এমন কোনো ডিগ্রি তৈরি হয়নি যা মনের জ্বালা মেটাতে পারে। আর যদি কেউ প্রেমের জ্বালায় পড়ে, তাহলে সেখানে অপরাধের পিএইচডি হয়। এই জটিল কেসের প্রতি পরতে একটার পর একটা কঠিন প্রশ্ন ছিল। পুলিশ কিছুর উত্তর তো পাচ্ছিল, কিন্তু সেই সব জবাব কি এই রহস্য উদ্ঘাটনের জন্য যথেষ্ট ছিল? এই কেসের সব থেকে জটিল প্রশ্নটা যেন আউট অফ সিলেবাস ছিল, অ্যাকচুয়ালি আউট অফ দ্য ওয়ার্ল্ড। আসলে কি এমন ঘটে গিয়েছিল যে গায়েব হওয়ার পুরো 6 মাস পর খুনিরা জয়প্রকাশের অবশিষ্ট কঙ্কাল গোটা পৃথিবীর সামনে নিয়ে এলো? জানি না খুনি বডিটাকে কোথায় লুকিয়েছিল আর এর সাথে কি বা করেছিল। নর্মালি মাটিতে বডি পোঁতা থাকলে সেটা কঙ্কাল হতে অন্তত 6 মাস সময় লাগে। জয়প্রকাশ 6 মাস আগে নিখোঁজ হয়েছিল, তার মানে সেই দিনকে ওকে মার্ডার করা হয়েছিল যেদিন ও নিখোঁজ হয়। দেখুন, ওনার খুনের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই, কিন্তু তাও পুলিশ আমাকে আর আমার ফিয়ান্সে অভিষেককে সন্দেহ করছে। এসব কেন? পুলিশ আমাকেও প্রশ্ন করেছে, ওরা সবাইকেই জিজ্ঞাসা করছে। কিন্তু আমি তো কিচ্ছু করিনি। তাহলে আমার স্বামীর মৃত্যু হলো কিভাবে? এসব আপনি কি বলছেন? আমি বলছি না, জিজ্ঞাসা করছি। সত্যি করে বলো, তুমি কি আমার স্বামীকে মেরেছো? আমি ভাবতেও পারছি না যে আপনি আমাকে এই প্রশ্ন করতে পারেন। আমিও ভাবিনি ব্যাপারটা এত দূর গড়াবে। শোনো, বারবার একটাই প্রশ্ন মনে আসছে। কি? দাদা আর সুমনের মধ্যে কিছু ছিল? আমার জানা নেই। আমি আসছি। জয়প্রকাশ পারমার। ভাবুন, কঙ্কাল রাতারাতি গাছের ডালে কি করে ঝুলতে পারে? স্যার, এই অভিষেক এখনো আসেনি, জানি না কেন দেরি করছে, আর ওর ফোনটাও বন্ধ বলছে। আর সুমন, সেও ফেরার হয়ে গেছে? ও এখানেই আছে,
একটা কনস্টেবল ওখানে রেখে দিয়েছি। মার্ডারটা পারফেক্ট ছিল, 6 মাস হয়ে গেছিল, আর মিসিং ফাইলটার উপর ধুলো জমতে শুরু করেছিল। ওর মৃত্যু রহস্য অনেক গভীরে পোতা ছিল। তাহলে সেটা খুঁড়ে বার করলো কেন? কারণ নিশ্চয়ই এতে লাভ হয়েছে। স্যার, এই অভিষেক যদি আমাদের থেকে পালায় তাহলে মালটা গড়বড়ে। ঘোড়াকে জল খেতে ডেকেছিলাম, ঘোড়া আসেনি। দেখা যাক ঘোড়া কতটা ছুটতে পারে, তাও একদম জল ছাড়া। বলুন। আমরা আউটার যোধপুর পুলিশ স্টেশন থেকে এসেছি। অভিষেক কোথায়? অভিষেক তো বাড়িতে নেই, আমি ওর বাবা বিকাশ শর্মা। অভিষেক কানপুর গেছে ওর পিসির বাড়ি। আপনি ওনার কানপুরের অ্যাড্রেসটা দিন। বলুন। অভিষেক আছে ভেতরে? আগে হ্যাঁ, ও তো ঘুমোচ্ছে, কিন্তু আপনারা কি? ওনাকে ঘুম থেকে তুলুন, বলুন যে আউটার যোধপুর পুলিশের কিছু প্রশ্ন আছে যার উত্তর ওনার কাছেই আছে। স্যার, আমি কিচ্ছু জানি না। এই ধরনের উত্তর তো ক্লাসের সব থেকে মূর্খ ছাত্ররা দেয়। আপনি তো একজন প্রফেসর, জ্ঞানী মানুষ, আর আপনি সেই খুনটার সম্বন্ধে জানেনই না যে এই খুনটা আপনি নিজে করেছেন। স্যার, স্যার সত্যিটা হলো আমি খুব ভয় পেয়ে গেছিলাম, এই জন্য লখনৌ থেকে পালিয়ে আমি আমার পিসির বাড়িতে চলে গেছিলাম। আইনের ডাকে মানুষ তখনই ভয় পায় যখন সে আইনের চোখে অপরাধী হয়। আমি কোনো অপরাধ করিনি। জয়প্রকাশের মার্ডার কখন হয়েছে, কে করেছে, আমি সত্যিই কিছু জানি না। এই হলো আপনার ফোন রেকর্ডস। যেদিনকে জয়প্রকাশ নিখোঁজ হয় 23শে ফেব্রুয়ারি 2014, আপনি আপনার হবু স্ত্রীর বাড়িতেই ছিলেন, এইখানেই, যোধপুরেই। সেটা কি আমার অপরাধ, নিজের হবু স্ত্রীর বাড়িতে থাকা? দোস্ত আপনার হবু স্ত্রী করছিলেন, আপনি শুধু জ্বলছিলেন, জ্বলে ছাই হয়ে যাচ্ছিলেন। এসব কি ননসেন্স বলছেন? আপনি ওদের দেখেছিলেন, একসাথে দেখেছিলেন, সুমন আর জয়প্রকাশকে। আপনার ওর উপর আগে থেকে সন্দেহ ছিল, তাই আপনি ওর পিছু নিয়েছিলেন। আপনি ওদেরকে হাতে নাতে ধরতে চেয়েছিলেন, আর যখনই সুমন জয়প্রকাশকে ড্রপ করলো আপনি ওকে ধরলেন। বাই। আরে অভিষেক, তুমি এখানে? এগুলো মিথ্যে। প্রফেসর স্যার, এটা বলুন যে জয়প্রকাশকে আপনি একলা মেরেছিলেন নাকি সুমনও আপনার সাথে ছিল? যখন এই কেসটা শেষ হবে আর আসল খুনিকে ধরা হবে, তখন আপনার হাসি পাবে যে আপনি আমাকে এই ধরনের প্রশ্ন করেছিলেন। আমি একজন প্রফেসর, একটা আরশোলা মারতে পারি না, একটা মানুষকে কি মারবো? প্রফেসর স্যার, ঈর্ষা এমন রোগ যে ভালো ভালো মানুষদেরও অপরাধী বানিয়ে দেয়। মিথ্যে, এই সবটাই মিথ্যে। আমি মানছি সেদিন অভিষেক যোধপুরেই ছিল, কিন্তু ও সারাদিন আমার বাড়িতে ছিল। আচ্ছা অভিষেক, আমি না একটু মার্কেট থেকে ঘুরে আসছি। সঙ্গে যাবো নাকি? না না, দরকার নেই, আমি ঘুরে আসছি, আর আমি তাড়াতাড়ি ফিরবো। আসছি, বাই বাই। তারপর মার্কেট যাওয়ার সময় আমার জয়প্রকাশ বাবুর সাথে দেখা হয়। দেখা হয়নি, দেখা করেছিলেন। আগে থেকেই আপনাদের দুজনের মিটিং ফিক্স ছিল। বাড়ি থেকে বেরোনোর সময় আপনি অভিষেককে বললেন আপনার ভালো বন্ধু জয়প্রকাশের কাছে আপনি যাচ্ছেন। সেই জয়প্রকাশ যাকে আপনি অনেক বছর ধরে চিনতেন, অভিষেকের সাথে আলাপ হওয়ার আগে থেকে। আরে না, জয়প্রকাশের নাম শুনতেই অভিষেকের ভেতরে ঈর্ষার আগুন টকবক করে ফুটতে থাকে। ও আপনাদের দুজনের পিছু নেয়, আপনাদের দুজনের মিটিংয়ে হাজির হয়, আপনাদের দুজনের ঝগড়া হয়, হাতাহাতি হয়, আর এই হাতাহাতি ঝগড়াঝাটির মধ্যে জয়প্রকাশ বাবুকে অভিষেক খুন করে। বা হয়তো এটাও হতে পারে যে আপনারা দুজনে মিলে ওকে মেরে ফেলেছেন। সেই সময় আপনার কাছে অভিষেকের পাশে দাঁড়ানো ছাড়া কোনো উপায় ছিল না, আর এখন দুজনে মিলে ব্যাপারটাকে ধামাচাপা দিচ্ছেন। স্যার, আই এম সরি টু সে, কিন্তু আপনি কোনো বি গ্রেড ফিল্মের গল্প বলছেন। স্যার, যদি আমরা জয়প্রকাশ পারমারকে খুন করে থাকি, আর যদি মনে হয় আমরা ব্যাপারটা লুকোচ্ছি,
তাহলে কেন আমরা ওর স্কেলেটনটা বাইরে বার করব আর ওর হার্ট নিয়ে সারা শহরে ঢেঁড়াপিটি বেরাবো? প্রশ্নপত্র আপনি লিখেছেন, তাই স্বাভাবিকভাবে সমস্ত উত্তর আপনারই জানার কথা। যদি আপনি আমাদের সেই উত্তরটা না দেন যেটা আমরা চাই, তাহলে তো আমাদের স্পেশাল কোচিং দিতে হবে। কি যেন বলেন আপনারা? ক্র্যাশ কোর্স। এটা আপনার ওই কলেজের মতোই, কিন্তু এটা একটু আলাদা। এই ক্র্যাশ কোর্সের ফিজ একটু বেশি, যেটা কিনা আপনাদের দুজনকে দিতে হবে। কি রাজি তো? ও মাই গড, দেখুন স্যার, আপনি আপনার সময় নষ্ট করছেন। আমি আপনাকে বলছি তো, জয়প্রকাশ বাবুর খুনের সঙ্গে আমাদের সত্যি কোনো সম্পর্ক নেই। স্যার, আপনি নিজেই একটা কথা ভাবুন, জয়প্রকাশ বাবুকে খুন করে আমরা কি পেতাম? বলুন, কি পেতাম আমরা? অভিষেক আর সুমনকে ইন্টারোগেশন আর ক্রস কোশ্চেনিং এর সময় পুলিশ কোনো চেষ্টা বাকি রাখেনি। এত কিছুর পরেও অভিষেক আর সুমন একটুও টলেনি। ওরা দুজন ওদের অপরাধ কোনোভাবেই স্বীকার করছিল না। এখন পুলিশের সন্দেহ হচ্ছিল যে এই দম্পতি কি সত্যিই দোষী নাকি নয়। হ্যালো, সাব ইন্সপেক্টর ইরফান বলছেন? হ্যাঁ বলছি। বিশাল চৌহান বলছি। স্যার, আমি জয়প্রকাশ বাবুর সম্পর্কে কিছু ইনফরমেশন দিতে চাই। জয়প্রকাশ? হ্যাঁ বলুন। বলুন। খুনি কে সেটা আমরা জানতে পেরে গেছি। সুমন স্বীকার করে নিয়েছে? একটা কথা আমাদের খুব ভাবা ছিল যে খুনি কেন জয়প্রকাশ বাবুর কঙ্কালকে 6 মাস পর মাটি থেকে বার করে, আর কেনই বা সেটা গাছে ঝোলায়। কিন্তু আমরা আমাদের উত্তর পেয়ে গেছি। সুমন কিছু বলেছে আপনাকে যে কেন ও আর ওর হবু বর ওকে মারলো? সুশীলবাবু, কিছু কথা আছে যেগুলো আমরা বুঝতে চাই, আর এটার জন্য আপনার সাহায্য চাই আমাদের। আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে এক্ষুনি। অভিষেক আর সুমনকে জিজ্ঞাসাবাদ করা হয়, সব রকম ভাবে জিজ্ঞাসা করা হয়, কিন্তু ওরা দুজন কিছুতেই ওদের দোষ স্বীকার করছে না। আমার শালাকে কি তাহলে এরা দুজনে মেরেছে? কাউকে খুন করা এত সোজা কথা না সুশীলবাবু। রাগের বশে কেউ এরকমটা করে বসে, কিন্তু ভেবে চিন্তে খুন করা, তারপর তার কঙ্কালকে মাটি থেকে বার করা, না, এটা কোনো পেশাদার খুনির সাহায্য ছাড়া হতেই পারে না। আপনি বলতে চাইছেন যে সুমন ও তার হবু বর আগেও এরম করেছে? সেটা বলছি না, আমি বলতে চাইছি যে আমরা এর আগে এরকম অনেকগুলো কেস সলভ করেছি। ব্যাপারটা কি হয় জানেন, যখনই কোনো মার্ডার কেসে আমরা কোনো পেশাদার খুনির উপস্থিতি টের পাই, তখন আমরা আমাদের পেশাদার ইনফরমারকে কাজে লাগাই। আর জয়প্রকাশের কেসেও আমরা তাই করেছি। তাই জন্য অনেক কিছু আমরা জানতে পেরেছি। আপনি কি জানতে পেরেছেন? হাসিম নাম ওর, হাসিম আনসারি, পুরো দেশে সুপারি নেয়। যেদিন জয়প্রকাশ গায়েব হয়েছিল সেদিন হাসিম এই যোধপুরেই ছিল। ও একাই কাজ করে, চুপচাপ, ইঁদুরের মতো। ইঁদুরের আস্তানাটা কোথায়? ইঁদুরের আস্তানা তো জানি না, কিন্তু বের করে আনার উপায়টা তো জানি। সেটা কিরকম? খুনি হোক বা খোঁচর, সবাইকে টাকার গন্ধই টেনে আনে, বুঝলেন স্যার? এই পেশাদার ইঁদুরের জন্য একটা ইঁদুর কল পেতেছিলাম। একটা সুপারির জন্য 6 লাখ, বাকি খরচা আলাদা। ঠিক আছে, মারার পর লাশটাকে গায়েব করতে হবে, পুঁতে দিতে হবে। 10 লাখ। একটু কম হবে না? হাফ মার্ডার করলে চলবে? যদি অর্ধেকটা কবর দিত চলবে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, 10ই ঠিক করছি। তো বলো কবে কোথায় আসছি? যাকে মারবো তার ছবি এনেছো? হ্যাঁ এনেছি তো, এই তো। একে খুন করতে হবে, মাটিতে পুঁততে হবে, তারপর 6 মাস বাদে কঙ্কালটা বের করে কাছে লটকাতে হবে। পারবি করতে? ওই খুনিটা কিছু বলেছে?
সুমনা আর অভিষেক কেন ওই কঙ্কালটা বাইরে বার করলো? কঙ্কালটা বাইরে বের করেছিল এই জন্য, কারণ শুধু মিসিং কমপ্লেন লেখালে নিখোঁজ হয়ে যাওয়া মানুষের জীবন বীমাও নিখোঁজ হয়ে যায়, চাপা পড়ে যায়। জীবন বীমা পেতে গেলে লাশ পাওয়াটা জরুরি, আর সেই জন্যই কঙ্কালটাকে বের করে গাছে ঝোলানো হয়েছে। তারপর আই কার্ডটাকে ওখানেই রাখা হয়েছে। আর এখন যখন প্রমাণ হয়েই গেছে কঙ্কালটা জয়প্রকাশ বাবুরই, তখন ইন্স্যুরেন্স ক্লেম করার অধিকার তো আপনাদের এসেই গেছে। স্যার, আমি জয়প্রকাশ বাবুর ইন্স্যুরেন্স পলিসি হ্যান্ডেল করছি, আর এখন একজন এই পলিসির জন্য ক্লেম করেছে। আমি পলিসি ক্লেম যে করেছিল তার ডিটেল চাই, সব ডিটেল। হয় কখনো কখনো এরকম হয় যে আমাদের চিন্তা ভাবনা, দৃষ্টিভঙ্গি, আমাদের তদন্ত দিশাহারা হয়ে যায়। এই পর্যন্ত আমরা এটাই মেনে চলছিলাম যে জয়প্রকাশ বাবু সুমনের সাথে অ্যাফেয়ার ছিল। সুমনের হবু স্বামী অভিষেক এই বিশ্বাসঘাতকতা সহ্য করতে না পেরে জয়প্রকাশ বাবুকে খুন করে। কিন্তু এখানে তো গল্প পুরো উল্টো। বিশ্বাসঘাতকতা তো জয়প্রকাশ বাবুর সাথে হয়েছে, ওনাকে খুন আপনি করেছেন। আমরা তো এটাই ভাবছিলাম যে বেস্ট অ্যাক্টরের ট্রফি সুমন দেবীর পাওয়া উচিত, কিন্তু আপনি তো ওকে টেক্কা দিয়ে দিলেন। আপনি তো দেখছি অ্যাক্টিং এ অস্কার পেতে চলেছেন অবন্তিকা দেবী। খুনি জয়প্রকাশের স্ত্রী, তার 2 টিনেজ সন্তানের মা, একজন অর্ধেক জীবন পার করা হাউসওয়াইফ অবন্তিকা পারমার ছিল। এখন দুটো প্রশ্নের উত্তর চাই এই কেস ক্লোজ করার জন্যে। অবন্তিকা নিজের স্বামীকে কেন খুন করলো, আর জয়প্রকাশের সঙ্গে কি ধোঁকা হয়েছিল? আপনারা হয়তো এখন এটা ভাবছেন যে ওই পেশাদার খুনি হাসিম আনসারির সাথে অবন্তিকা দেবীর কি করে যোগাযোগ হয়, আর সেই বা কেন আমাদের সাথে দেখা করতে রাজি হয়। যে ইঁদুর কলটা আমরা পেতেছিলাম তাতে একটা চিরকুটে আমরা নাম লিখেছিলাম, আর সেই নামটাই আমাদের কাজে লেগে গেল। কে বলছো? একজনকে মারতে হবে। আরে তো মেরে ফেলো না, আমাকে কেন ফোন করছো? কারণ আমাকে একজন বলেছে এই কাজটা তুমি ছাড়া কেউ করতে পারবে না। আমার নাম তোমাকে কে বললো? যোধপুরের সুশীল বাবু। সুশীল বাবু? আপনার নাম তো একেবারে কামাল করে দিল। আপনার নাম শোনা মাত্রই ওই কন্ট্রাক্ট কিলার হাসিম আনসারি সুপারি নিতে চলে এলো। আরে এসব কি বলছেন ইন্সপেক্টর? জয়প্রকাশ আমার শালা। কারেক্ট। অবন্তিকা দেবীও আপনাকে দাদা বলেই ডাকে, সম্মানও করে। সুশীল বাবু, আপনি তো আমাদের জিজ্ঞাসা করলেন না যে ওই কন্ট্রাক্ট কিলারের কাছে আপনার নাম কেন নিলাম। কোনো ব্যাপার না, আমিই বলে দিচ্ছি। আমি আপনাকে বললাম না কখনো কখনো আমরা দিশাহারা হয়ে যাই। যখন সুমন আর অভিষেক তাদের দোষ স্বীকার করলো না, আমরা আমাদের গাড়ির গিয়ার বদলালাম, রাস্তা বদলালাম। ইরফান, এই সুমন আর অভিষেককে এবার ছাড়ো, এরা করতে পারে না। স্যার, এটাও তো হতে পারে যে সুমন আর জয়প্রকাশের চক্কর এই অবন্তিকা দেখতে পাচ্ছিল না, সেই জন্যই হয়তো জয়প্রকাশকে খুন করেছে, আর এখন ইন্স্যুরেন্স ক্লেম করছে। মানে এক ঢিলে 2 পাখি। অনেকক্ষণ ধরেই মাথায় একটা কথা ঘুরছে, এই খুনটা করে কার কি লাভ হয়েছে, কারই বা লাভ হতো। ইন্স্যুরেন্সের টাকা আছে যখন, লাভ তো হবেই। সেই টাকার জন্যই হয়তো কঙ্কাল বের করা হয়েছিল। কিন্তু একা মহিলার পক্ষে এটা সম্ভব নয়। আজ অব্দি কাউকে পোতার পরে আর তুলে আনিনি। আমরা যেন প্রতিদিনই করি। আপনাদের তো কপাল এখন খুব ভালো, বিমা কোম্পানি আপনাদেরকে টাকা দিয়ে দিচ্ছে। আর হ্যাঁ, আমার 2 লাখ টাকা রেডি করে রাখবেন। জয়প্রকাশকে মেরে পোতার জন্য 4 লাখ, আর বের করে ঝোলানোর জন্য 2 লাখ। কি হিসেবটা ঠিক বলছি তো?
আসুন না, ভেতরে আসুন। তোমার মধু দিদি বাজার পাঠিয়েছে, সবকিছু একদম টাটকা। থ্যাংক ইউ। আমি আসি। আর দাঁড়ান না, আমি পকোড়া বানাচ্ছি, গরম গরম খেয়ে যান না। আরে সংকোচ করবেন না, আসুন না। এই হলো আপনাদের দুজনের ফোন নাম্বারের রেকর্ডস। আপনাদের মধ্যে অনেক কথাই হতো, জয়প্রকাশ বাবু নিখোঁজ হওয়ার আগেও আর ওনার খুন হওয়ার পরেও। এবার আপনারা দুজন বলবেন যে আত্মীয় যখন কথা তো হবেই। একদম ঠিক, দিনের বেলা রাতের বেলা অনেকক্ষণ ধরে কথা। কি এমন কথা বলতেন? আর এই ব্যাপারটা শুধু কথা অবধি সীমিত ছিল কি সুশীল বাবু? অবন্তিকা দেবী, আপনি কিছু বলুন। সুশীলদা, দাদা একদম বলবে না, আর বললেও কিচ্ছু যায় আসে না, কারণ আমি জানি যে আমাদের মধ্যে সম্পর্ক আছে। আছে না? আমি জানি যে আছে, কিন্তু আমার আর মধুর মধ্যে সেই টান নেই। তোমার আর জয়প্রকাশের মধ্যে একই রকম, তাই না? পোড়া তেলে ভাজা হোক বা সম্পর্ক, পোড়া গন্ধ তো আসেই। তুমি কিছু বলবে না আমায়? মেরেই ফেলো আমায়। তুমি তো আগে থেকেই মরে গেছো অবন্তিকা, আর আজ তুমি আমাকেও মেরে ফেললে। কিন্তু আমি আমার বাচ্চাদের জন্য বেঁচে থাকবো, আর শুধু ওদের জন্যই তোমাকেও জীবিত বলে ধরে নেব। আজকে ঘটনাটা আমি একটা খারাপ স্বপ্ন ভেবে ভুলে যাব, কিন্তু এরকম স্বপ্ন যেন আমি আর না দেখি অবন্তিকা। তুমি আর জামাইবাবু তো শুধু এখানে নয়, মধু দিদির বাড়িতেও তো আগুন লাগিয়ে দেবে। সরি সরি, তোমার কি নিজেকে দেখে একটু লজ্জা হয় না? আমার তো ইচ্ছে করছে এক্ষুনি গিয়ে দিদিকে সব জানিয়ে দিই। তুমি এরকমটা করো না, দেখো যদি চাও আমাকে মেরে ফেলতে পারো, ও বেচারি মরে যাবে। আমাদের ছেলে মেয়েদের দিব্যি, আমাকে ক্ষমা করে দাও ভাই, ভাই আমাকে ক্ষমা করে দাও। কারোর এরকম ভাই থাকলে না, তারা শত্রুর দরকার হয় না। সেই দিনের পর থেকে জয়প্রকাশ আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করতে লাগলো। কথায় কথায় ধমক, কথায় কথায় অপমান করতে লাগলো। আমার জীবন নরক হয়ে উঠেছিল। আমাকে মারার একটা সুযোগও ছাড়তো না। রোজ নতুন নতুন প্রশ্ন করতো আমায়, নোংরা নোংরা প্রশ্ন। কিন্তু ছেলে মেয়েদের সামনে এমন নাটক করতো
যেন কিছু হয়নি। একলা দেখা হলে ও তখন এক অন্য রূপ ধারণ করত। উনিও তো আপনাদের দুজনকে একটা অন্য রূপেই দেখেছিলেন। এক হাতে কিন্তু তালি বাজে না কখনো। সুশীল, পাগল হয়ে গেছো তুমি। আমি এমনিতেই নরক যন্ত্রণা ভোগ করছি। রোজ আমাকে গালাগালি দেয়, মারে, অপমানও করে। এখন তো আমাদের মধ্যে সবকিছু বন্ধ হয়ে গেছে। বন্ধ হতে পারে কখনো? পুরোপুরি বন্ধ হতে পারে কখনো? হতেই হবে সুশীল, আর কোনো উপায় নেই। হ্যাঁ, আছে আছে, উপায় আছে। কি, যে আমি মরে যাই এই তো? তুমি কেন মরতে যাবে? আমরা একে অপরকে ভালোবাসি অবন্তিকা। আমরা কারোর কোনো ক্ষতি করিনি। আর যদি মরতেই হয় তাহলে আমাদের ভালোবাসার শত্রুকে মরতে হবে। তোমরা দুজনে মিলে আমার দাদাটাকে মেরে ফেললে। বাই। জয়প্রকাশ, আমি শুধু ক্ষমা নয়, আমি তোমার কাছে দয়া ভিক্ষা চাইছি। আমি তোমার সাহায্য চাই। তুমি যা বলবে আমি তাই করব। শুধু আমাকে একটা সুযোগ দাও। কিরকম সাহায্য? আমি একটা ছোট জমি দেখেছি। তোমার দিদির জন্মদিনে আমি ওকে উপহার দেব। ঠিক আছে, আমি আজকেই জমিটা পাকা করতে যাচ্ছি। তুমি কি আমার সাথে একবার দেখতে যাবে? ঠিক আছে, 2 দিন বাদে যাব। আমার ডাবল ডিউটি আছে, এমনিতেই এজেন্সিতে লোক কম। ব্যাপারটা আজকেই পাকা করতে হবে, মাত্র আধ ঘন্টা লাগবে। আর এমনিতে তোমাকে ডবল শিফট করতে হবে। তুমি বললে আমি অফিসে কথা বলবো। না, তার কোনো দরকার নেই। চলো, ঠিক আছে, যাওয়া যাক। এখানে আবার প্লট কোথায়? প্লট নয়, অন্যরকম প্লট করেছি। কি হচ্ছে কি এগুলো? অবন্তিকা, তুমি এখানে কি করছো? অবন্তিকাও এই প্লটের একটা চরিত্র। কি ব্যাপারটা কি অবন্তিকা? কি হচ্ছে কি? আমি সুশীলকে বলেছিলাম এই প্লটে আমার জন্য যেন ও কিছু রাখে, তোমাকে উপহার দেব বলে। 6 ফুট লম্বা, 3 ফুট চওড়া আর 6 ফুট গভীর। আচ্ছা, তাহলে সুশীল ওইসব অনুতাপ টনুতাপ সব নাটক ছিল, তাই তো? হ্যাঁ, ওসব নাটক ছিল। এবার যেটা হতে চলেছে নাটক নয়, 16 আনা আসল। আমি তোমাকে এই জমিতেই পুঁতে দেবো। আর তার সাথে তোমার সব গালাগালি, সব মার, সমস্ত অপমান সব মাটির তলা চাপা পড়ে যাবে। সাবধানে। এখানে খুব একটা কেউ আসে না, কেউ তাই জানতেও পারবে না। চলো, এখান থেকে কেটে পড়ো। আমি ওকে বারবার বলেছি বডিটাকে তুলো না। আজ অব্দি কেউ জানতে পারেনি, আর কেউ জানতেও পারবে না, কিন্তু শুনল না। সংসার কি করে চালাতাম? ও তো বলেছিল 2টো সংসার চালাতে পারবে, কিন্তু রোজগার কোথায়?
আমি যদি এই বিমার পয়সা না পেতাম তাহলে ভবিষ্যতে সংসার চালাতে পারতাম না। দুটো বাচ্চা বড় হচ্ছে আমার, প্রেম আর ভালোবাসা দিয়ে তো সংসার চলে না। প্রেম আর ভালোবাসা এই দুটো জিনিসই তোমার স্বামী তোমাকে বুঝিয়েছিল। তোমাদের ছেলে মেয়ের মুখ দেখে, বোনের সংসারের দিকে তাকিয়ে উনি তার যন্ত্রণা বুকে চেপে রেখেছিলেন। উনি হয়তো তোমাদের দুজনকে ক্ষমাও করে দিতেন, কিন্তু তোমরা শোধরালে না। আর তোমাদের মধ্যে কোনো প্রেম ভালোবাসা ছিল না, বরং কামনার রোগ তোমাদের লেগে গেছিল। তোমরা দুজনে এত নীচ আর স্বার্থপর হয়ে গেছো, এই সব কিছু তোমরা নিজের হাতে শেষ করলে। স্যার, আপনি এদের দুজনকে যা সাজা দিতে চান দিয়ে দিন। আমি এদের দুজনের মুখ দেখতেও চাই না। মিস্টার সুশীল, অবন্তিকা দেবী, এই পুলিশ স্টেশনে রোজ একটা কথা প্রমাণ হয়, অপরাধ করলে কেউ ছাড়া পায় না। কেউ যদি করে তাকে শাস্তি পেতেই হবে। জানো তো অভিষেক, আমি যখন জব করতেই যোধপুরে এসেছিলাম, জয়প্রকাশ বাবু আমাকে খুব সাহায্য করেছিলেন। ইনফ্যাক্ট উনি আমাকে এই বাড়িটা খুঁজে দিয়েছিলেন। আমার খুব ভালো বন্ধু ছিলেন, আর ওনার বাচ্চার স্ত্রীকে খুব ভালোবাসতেন। তুমি কখনো আমাকে সন্দেহ করনি তো? অবন্তিকা পারমা, সুশীল গড়ি আর হাসিম আনসারির বিরুদ্ধে আইপিসির ৩০২ ধারা অনুযায়ী খুনের চার্জ আনা হয়েছে। একই সঙ্গে প্রমাণ লোপাট আর মিথ্যে বয়ান দেওয়ার জন্য ২০১ ধারাও লাগু করা হয়েছে। ৩ অভিযুক্তই এখন বিচার বিভাগীয় হেফাজতে আছে। ২ পরিবারের বাচ্চারাই গভীর শক পেয়েছে। এই গুরুতর অপরাধে একটি পরিবারের এক মা, এক স্ত্রী সামিল ছিল, আর অন্য পরিবারের একজন পিতা, একজন স্বামী সামিল ছিল। আর পীড়িত ছিল একজন পিতা, স্বামী আর ভাই। যদি আমাদের মধ্যে কারো এটা মনে হয়ে থাকে যে অবন্তিকার ইন্স্যুরেন্সের টাকা লোভ যদি না হতো তাহলে এই অপরাধ কখনো ধরাই পড়তো না, তাহলে সে বড় একটা ভুল করছে। অপরাধমূলক চিন্তা অপরাধীর কাছে ভাইরাসের মতো, এটা তার মাথায় বাসা বানিয়ে ফেলে। তখন সম্পূর্ণভাবে ছড়িয়ে পড়ে অপরাধীর মাথায় এই ভ্রমের জন্ম দেয় যে তার অপরাধ কখনো ধরা পড়বে না। কিন্তু সত্যটা এটাই, আর সবসময়ই থাকবে, যে ক্রাইম নেভার পেজ। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে আরও একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন, সঠিক সময় সঠিক পদক্ষেপ, সতর্ক থাকুন। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.